যে আমরা এখনো যে থিয়েটারটা করি সেটা খুবই গল্প বলা থিয়েটার। দায়ের কথাটা আসছে, সেই দায়টা কি আমরা জানি না। দায়টা হয়তো এরকম হতে পারে যে আমাদের থিয়েটারটাকে বাঁচিয়ে রাখতে। যদি আমি একাডেমির কথা বলি, একাডেমিতে যারা নাটক দেখায় রেগুলার অভ্যস্ত তারা জানে 2021 থেকে একটা দিকের ছাদ ভেঙে ঝুলছে, সেখানে নেট লাগানো, এবং এত বছর আজ 2025-এ দাঁড়িয়ে কথা বলছি এখনো সে নেটটা সরানো হয়। রিহার্সিং রিয়ালিটির আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমি ঋত্বিক। রিহার্সিং রিয়ালিটিতে আমরা কথা বলি থিয়েটারের বা বিভিন্ন শিল্প মাধ্যমের মিডিল বেঞ্চারদেরকে নিয়ে, যারা ব্যাক বেঞ্চারও নয় এবং ফ্রন্ট বেঞ্চারও নয়। আমরা তাদের সাথে কথা বলি, তাদের সাথে আড্ডা দিই, তাদের সাথে তুলে ধরি বিভিন্ন ঘটনার। আজকে আমাদের গেস্ট যিনি আছেন তিনি রাজর্ষি ধারা, থিয়েটারের সাথে 10 বছরে যুক্ত, এখন ডিরেকশন দেয়, ডাক বাংলায় লেখে। তো রাজর্ষি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এই যে থিয়েটার, মানে আমি যখন ঢুকি তখন শুনেছি যে নাট্যকর্মী, মঞ্চ অভিনেতা বা সব কিছু তো নাটক, সেখান থেকে এই থিয়েটার ওয়ার্ডটা আমাদের মুখে মুখে এবং কানে কে ঢুকিয়ে দিল? ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে বলবো, হ্যাঁ, আমার থিয়েটারে আসা খুব অদ্ভুতভাবে। স্কুলের একটি নাটকে অভিনয়ের সুযোগ এসে যায় একজনের রিপ্লেসমেন্ট হিসেবে। 3 দিন পরে শো, বেশ কয়েকটা ক্যারেক্টার সে করছিল এবং সে হঠাৎ অফ হয়ে যায়। সালটা 2015। সেখান থেকে কাজ শুরু, তারপরে ওয়ার্কশপের পর ওয়ার্কশপ করতে থাকা। সৌমিত্র বসুর কাছে শিখেছি, সীমা মুখোপাধ্যায়ের কাছে শিখেছি, বিমল চক্রবর্তী, কিংশুক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি। হাওড়ার একটি দলে প্রায় 7 বছর ছিলাম, হাওড়া শিল্পী সংঘ। সেখান থেকেই কাজ করা শুরু। তারপরে প্যান্ডেমিকের পরে সরাসরিভাবে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম না। যেটা করতাম সেটা হচ্ছে বিভিন্ন পোর্টালের জন্য থিয়েটারের রিভিউ করতাম, প্রাইমারিলি ইনস্ক্রিপ্টেড হয়ে শুরু করি, তারপরে বঙ্গদর্শন এবং বিভিন্ন পোর্টাল। এবার সেই করতে 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 আমি যেহেতু প্রেসিডেন্সিতে পড়াশোনা করেছি, সেখানে একটা পরিস্থিতি তৈরি হয় যে আবার থিয়েটার করার মতো একটা জায়গা তৈরি হচ্ছিল। সেখানে মাঝে বেশ কিছু বছর রেগুলার থিয়েটার প্র্যাকটিসটা বন্ধ হয়ে গিয়েছিল, মানে থিয়েটার সোসাইটিও ভালো করে কাজ করছিল না, বা ইন্ডিভিজুয়ালভাবে যেগুলো কাজগুলো হচ্ছিল সেগুলো খুব একটা ভালোভাবে হচ্ছিল না সেই সময়টায়। তখন মূলত বাংলা ডিপার্টমেন্টকে কেন্দ্র করে আমরা আবার থিয়েটার শুরু করি। তারপরে সৌভাগ্যক্রমে পারফর্মিং আর্টস ডিপার্টমেন্টের বেশ কিছু বন্ধুবান্ধবরা, যারা ঠিক আমার মতোই বিভিন্ন দল থেকে ছেড়ে আসে, কেউ সংস্কৃতি থেকে ছেড়ে এসছে, কেউ গোবরডাঙ্গা নকশা, পঞ্চম বৈদিক এইসব দল থেকে ছেড়ে এসছে, আবার কেউ একদম সরাসরি সিরিয়ালের ঘরানা থেকে এসছে। অভিনেতা, ডিরেক্টর এবং টেকনিশিয়ানরা। তাছাড়া মিউজিকের একটা বড় ব্যাকআপ পেয়েছিলাম আমি। সেইখান থেকে আবার কাজ করা শুরু। 2টো প্রোডাকশন তৈরি হলো, একটা আমি নির্দেশনা করলাম, স্বর্গারোহণ পালা, আরেকটা আমার বন্ধু সপ্তর্ষির নির্দেশনায় জন অরণ্য। স্বর্গারোহণ পালা প্রেসিডেন্সিতে শো হয়নি, বাইরে শো হয়েছে, জ্ঞান মঞ্চে, হাওড়া রামগোপাল মঞ্চে শো করেছে আমি। আর জন অরণ্য মূলত প্রেসিডেন্সি কেন্দ্রিক। প্রেসিডেন্সিতে আমাদের ব্ল্যাক বক্স থিয়েটার আছে, সেখানে স্পেস স্পেসিফিক আকারে কাজটা হতো এবং সেখানে প্রায় 8টা শো হয়। তারপরে এই যে তিলোত্তমার আন্দোলন চলতে থাকে, তার পরিপ্রেক্ষিতে বড় স্টেজে প্রসিনিয়ামে 2টো শো করি আমরা। এইভাবে কাজ চলতে থাকে। এই মুহূর্তে আমি আরেকটি প্রোডাকশানে কাজ করছি। আমরা নিজেরা একটি দল তৈরি করার চেষ্টায় আছি, দলটির নাম প্রকরণ। আমরা বাক্সবন্দি বলে একটি নতুন প্রোডাকশন তৈরি করছি, যেটা প্যান্ডোরাস বক্সের মিথটা একটি কেন্দ্র করে তৈরি হচ্ছে এবং সেটার প্রথম অভিনয় খুব তাড়াতাড়ি হতে চলেছে। এখানে আরেকটি কথা বলার, আমরা বেশ কয়েকটি দল মিলে একটি যুব নাট্য ফোরাম তৈরি করার চেষ্টা করছি। আচ্ছা, মূলত রামগোপাল মঞ্চেই হচ্ছে। হাওড়ার একটি বিখ্যাত দল আমাদেরকে মানে বাকি সুযোগ সুবিধাগুলো করে দিচ্ছে, আমি দলের নামটা এক্ষুনি বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, তারা আমাদের পেছন থেকে ব্যাক করছে। আর আমরা যাদবপুর ইউনিভার্সিটির 2টি দল, আমি ঠিক প্রেসিডেন্সির দল বলা যায় না, আমরা এখন পাস আউট এবং আরও বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আছে, সব মিলিয়ে কাজটা হচ্ছে। আশা করছি কিছু করা যাবে। তোমার বাবা একজন পেইন্টার, হ্যাঁ,
সেখান থেকে দাঁড়িয়ে তোমার বাবা একজন শিল্পী, এবং এই এখন মানে ভারতীয় প্যারেন্টসদের মধ্যে একটা থাকেই যে শিল্প ভাবনা বা শিল্পীদের নিয়ে বা অভিনয় করে কি হবে, বা সেটা বাঙালির মধ্যেও অনেক আছে, মানে বাঙালি যতই গান শিখুক নাচ শিখুক কিন্তু করতে হবে তোমাকে চাকরি। যখন তুমি ভেবেছিলে যে থিয়েটারটা শুরু করব বা অভিনয়ের দিকেই যাব বা আমি ডিরেকশন দেব বা কোনো শৈল্পিক চর্চা করব, সেখান থেকে দাঁড়িয়ে কোনোভাবে বাড়ি থেকে সাপোর্ট বা কোনোভাবে কোনো কিছু পেয়েছিলে, যে মানে অসুবিধে কোনো ফেস করতে হয়েছিল যে না এটা করিস না, চাকরির দিকে যা? আমার ফ্যামিলিটা একটু খুব অদ্ভুত ফ্যামিলি। আমার বাবা ইন্ডিয়ান আর্ট কলেজের স্টুডেন্ট, সনদধারা। এবার বাবার একটা কোটা অন্য ঘরানা, তিনি কমার্শিয়াল আর্টিস্ট। এবার আমার থিয়েটারটা যখন শুরু হচ্ছে তখন ঘটনাচক্রে আমার মাও থিয়েটারের সঙ্গে জড়িত, সুবর্ণাধারা। মা আমাকে নিয়ে যেত ওয়ার্কশপে, দলের সঙ্গে কাজকর্ম করতো। আস্তে আস্তে মা সীমা মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে গিয়ে নাটকের ব্যাক স্টেজটা সামলাতে শুরু করে। সেখান থেকে একটা পারিবারিকভাবেও একটা থিয়েটারের প্র্যাকটিস শুরু হয়, যে এমনও অনেক প্রোডাকশন হয়েছে যে আমি অভিনয় করছি না বা আমি প্রোডাকশনটার সঙ্গে নেই, মা কিন্তু কাজ করছে, মা ব্যাক স্টেজ করছে, ইনফ্যাক্ট মা অভিনয়ও করছে। সেইখান থেকে চলছে। বাবা কাজ করা এখন অনেকটা কমিয়ে দিয়েছে, কিন্তু একজন আর্টিস্ট সবসময় আর্টিস্ট। যদি প্রবলেমের কথা বলো, প্রবলেম যে হয়নি সেটা নয়, অবশ্যই হয়েছে, এবং সেটা যে খুব চাপিয়ে দেওয়া প্রবলেম সেটা নয়। আমি থিয়েটার করবো বলে পড়ালেখাতে খামতি তৈরি হয়েছে বা পড়ালেখার জন্য থিয়েটারে খামতি তৈরি হয়েছে, কোনোটাই না। ব্যালেন্স করতে পেরেছি এখনো পর্যন্ত। কিন্তু এখন খুব সত্যি কথা বলতে ভারতীয় থিয়েটারের বা বাংলা থিয়েটারের যে অবস্থা, কিছু ফেলোশিপ আছে, কিছু স্কলারশিপ আছে, গ্রান্ট আছে, তারপরও থিয়েটারকে পেশা বানানোর মতো পরিস্থিতি তো তৈরি হয়নি না, এখনো তৈরি হয়। এবং কর্পোরেট ঢুকলেও, কর্পোরেট ভালো খারাপ, কতটা খারাপ এটা নিয়ে একটা আলাদা আর্গুমেন্ট আছে, কিন্তু কর্পোরেট ঢোকার পরও কর্পোরেট কতটা ঢুকছে, 2টো প্রোডাকশন, 3টে প্রোডাকশন, তাছাড়া যে এতগুলো দল রোজ একাডেমিতে শো করছে এবং রোজ 30% ক্যাপাসিটি নিয়ে, 20% ক্যাপাসিটি নিয়ে শো করছে, সেইখান থেকে দাঁড়িয়ে থিয়েটারটা পেশা বা অন্য কিছু করবো না, শুধুমাত্র থিয়েটারটা করব, এই বুকের পাটা আমার এখনো পর্যন্ত নেই, খুব সত্যি কথা বলতে। এবং সেটা আগামী 10, 15, 20 বছরে তৈরি হবে বলেও আমি মনে করি, কারণ এটা একটা প্র্যাকটিসের দোষ। আমরা যে প্র্যাকটিসটা নিয়ে বড় হয়েছি, যদি থিয়েটারের ইতিহাস দেখি, গ্রুপ থিয়েটার তো প্রায় 77-78 বছর হয়ে গেল। বোর্ড থিয়েটার নেই তাও প্রায় 30 বছরের উপর হয়ে গেল, কমার্শিয়াল থিয়েটার। আর কোম্পানি থিয়েটার এলো, তৈরি হলো, ভেঙে গেল, এখন যা পরিস্থিতি, কোম্পানি থিয়েটারেরও কোনো ভবিষ্যৎ আছে বলে মনে হচ্ছে। এবার সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের কোনো জাতীয় নাট্যশালা নেই, আমাদের সেরকম কোনো হার্ডকোর প্র্যাকটিস নেই যে থিয়েটার একটা ইন্ডাস্ট্রি হবে। সেইখান থেকে দাঁড়িয়ে আমাকেও আরও হাজার একটা কাজ করতে হয় থিয়েটার ছাড়া। থিয়েটারটা করি, খুব সত্যি কথা বলতে বাকি সব কাজ করে যে টাকাটা জমাই, যে টাকাটা পাই, সেটা দিয়ে থিয়েটার করি, বা কখনো কোনো বন্ধু ফান্ডিং করলো সেইভাবে থিয়েটার। সেইখানে দাঁড়িয়ে খুব একটা অসুবিধাজনক পরিস্থিতি বলা যায় এটা। আমার একটা সেমিনারে আমি মানে একজন, ওই সেমিনারটার নাম ছিল যে আমরা থিয়েটার কেন করি, একজন বড় একজনই বলেছিলেন যে আমার দায় আছে। উনি এবং অনেক কিছু উদাহরণ দিয়েছিলেন, ওনার বাবার এবং আরও অনেক কিছু উদাহরণ দিয়েছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে তোমার দায়টা কি, তুমি থিয়েটারটা তুমি কেন করছো, বা যারা আসতে চায় থিয়েটারটা করার জন্য তারা কি মেন্টালিটি নিয়ে আসবে, মানে তাদের দায়টা কি হতে পারে? মানে সেটা আমি বলছি যে তুমি চাপিয়ে দাও যে তোমার দায়টা এটাই হতে হবে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে যে হ্যাঁ একটা থিয়েটার যেই জন্য তৈরি, যেইটার জন্য এই মাধ্যমটা, সেই মাধ্যমটার প্রতি তার কিছুটা হলেও তো ওই দায়টা থাকা দরকার। সেই দায়টা কি এবং তোমার কি দায় যে তুমি থিয়েটারটা করছো? থিয়েটার করার জন্য যদি আমার দায় থাকে, থিয়েটারেরও একটা দায় থাকা উচিত, সে আমাকে কিছু ফিরিয়ে দেবে। থিয়েটার কিন্তু এই দায় থেকে পুরোপুরি হাত ধুয়ে ফেলেছে। হ্যাঁ, এবার একটা গ্রুপ থিয়েটার, সোকল্ড বাংলা গ্রুপ থিয়েটার, যখন খুব বড় সমাজ পরিবর্তনের কথা বলছে, একটি পলিটিক্যাল আইডিওলজির কথা বলছে, বা যা ইচ্ছে বলে, সেটা তো প্রাইমারিলি অ্যান্টি এস্টাবলিশমেন্টের কথা বলছে। এবার সেই থিয়েটার
স্টেজে উঠে একটা কথা বলছে, কিন্তু সেই থিয়েটারই প্রোডাকশন গ্রান্ট পাচ্ছে, স্যালারি গ্রান্ট পাচ্ছে, ফেস্টিভ্যাল গ্রান্ট পাচ্ছে। কে দিচ্ছে? সরকার দিচ্ছে। সরকার দিচ্ছে। এবার একটি থিয়েটারের দল সরকারের টাকায় প্রতিপালিত হয়ে সরকারি বিরোধী কথা বলবে এবং একটা ব্যাপক পরিবর্তন আসবে, এটা তো মনে করার কোনো কারণ নেই। এবার এই অ্যাসিওরেন্সটা যদি থিয়েটার না দিতে পারে, একজন ছেলে বা মেয়ে বা যে কেউ সে থিয়েটারটা করতে আসবে কোনো দায় থেকে, এরকম কোনো দায় আছে বলে আমি মনে করি না। আমরা শিখেছি, আমরা ঘটনাচক্রে বোঝার যখন বয়স হয়নি তার মধ্যেই থিয়েটারে ঢুকে গেছি, সবাই বোঝার পরিস্থিতি তৈরি হচ্ছে। সেখান থেকে আমরা সম্পূর্ণই একটি পাগলামো থেকে এবং ভালোবাসা থেকে করি। থিয়েটার করে কী হবে? কিছু হবে না। থিয়েটার সমাজ পরিবর্তন করতে পারে? পারে না। থিয়েটার লোকশিক্ষা দিতে পারে? পারে না। থিয়েটার প্র্যাকটিক্যালি আমার মতে আজকের দিনে দাঁড়িয়ে কিছুই করতে পারে না। কিন্তু ওই একটি মৃতপ্রায় শিল্পের মতো চলছে, 2500 বছরের একটা লেগাসি বহন করছি আমরা। একটি কলোনিয়াল হ্যাংওভার নিয়ে একটা অদ্ভুত একটি বাক্সের মধ্যে আমরা থিয়েটার করছি, এবং আমিও করছি। আমিও যে প্রসেনিয়ামের বাইরে এসে কোনো আলাদা ঘরানার থিয়েটার করছি সেটা নয়, করছি, ক্রিটিসাইজ করছি, সব কিছুই করছি। আলাপচারিতায় একজন এই মুহূর্তে একজন খুব গুরুত্বপূর্ণ অভিনেত্রী একটা কথা বলেছে যে আমরা এখনো যে থিয়েটারটা করি সেটা খুবই গল্প বলা থিয়েটার, তার একটা আদি মধ্য অন্ত থাকবে, একটা প্রপার ন্যারেটিভ প্যাটার্ন থাকবে এবং সেখান থেকে থিয়েটার হবে। আমি যখনই ন্যারেটিভ প্যাটার্নটাকে ভেঙে দিচ্ছি দর্শক কমে যাচ্ছে। এমনি থিয়েটারের দর্শক নেই, তার থেকেও যদি দর্শক কমে যায়, সেই পরিস্থিতি, সেই দর্শক, সেই পরিমণ্ডল বাংলা থিয়েটার বা ভারতীয় থিয়েটার এখনো তৈরি করতে পারেনি। একদম কিছু আলাদা 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 পকেটে কাজ হচ্ছে, এখনও হচ্ছে, আগামীতেও হবে, আগেও হয়েছে। কিন্তু থিয়েটার এমনি একটা অল্টারনেটিভ শিল্প, সেই অল্টারনেটিভের মধ্যেও একটা মেইন স্ট্রিম আছে, একটা অল্টারনেটিভ আছে। এবার সেইখানে দাঁড়িয়ে থিয়েটার যে খুব বড় কোনো প্রবাবিলিটির কথা বলছে, একটা সিলভার লাইনিং আছে আমি মনে করছি না। মানে আমরা বয়ে নিয়ে যাচ্ছি, কেন যাচ্ছে আমরা একটা দায়ের কথাটা আসছে, সেই দায়টা কি আমরা জানি না। দায়টা হয়তো এরকম হতে পারে যে আমাদের থিয়েটারটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা একদম হলগুলো বন্ধ হয়ে যাবে, প্রায় অনেক হলই বন্ধ হয়ে গেছে, আর যেগুলো আছে সেগুলো অভিনয় করার যোগ্য নয়, অ্যাকুস্টিক খারাপ। কিছুদিন আগে যাদবপুরেরই একটা হলে স্টেজ রিহার্সাল করতে এসে দেখি বারের জায়গায় পিভিসি পাইপ লাগানো, এখনো ঢক 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 করে পাখা ঘুরছে। এরকম একটা পরিস্থিতিতে থিয়েটার অন্তত করা যায়। হ্যাঁ, মানে আমাদের পুরনো মঞ্চ যেটা মানে এখনো অব্দি মানে প্রত্যেকটা দল চায় যে আমরা ওই মাত্র একটা মঞ্চে গিয়ে অভিনয় করব, সেই মঞ্চ তো এখন অব্দি হাত দিয়ে ঘোরাতে হয় এবং সেটা খারাপও হয়। যদি আমি একাডেমির কথা বলি, একাডেমিতে যারা নাটক দেখায় রেগুলার অভ্যস্ত তারা জানে 2021 থেকে একটা দিকের ছাদ ভেঙে ঝুলছে, সেখানে নেট লাগানো, এবং এত বছর আজ 2025-এ দাঁড়িয়ে কথা বলছি এখনো সে নেটটা সরানো হয়নি। এইরকম একটা পরিস্থিতিতে এসি চলছে না, এসি বন্ধ করে দিতে হচ্ছে, লোকজন চিৎকার করছে, এইভাবে থিয়েটার হতে পারে না। মানে শুনেছিলাম যে জুলাইয়ে কাজ চালু হবে, কি চালু হয়েছে কিনা আমিও জানি না। মানে শুনেছিলাম যে জুলাইয়ে মানে প্রত্যেকটা দলকে জানানো হবে যে একাডেমি জুলাই অবধি বন্ধ, গোটা জুলাইটা বন্ধ থাকবে, কাজ হবে, রিনোভেশন হবে। এপ্রিল মাসে একটা নাটক দেখতে গেছিলাম, একটা বড় বিশাল মাপের প্রোডাকশন, কিছুটা কর্পোরেট বলা যায়। তার এখন রান টাইম কমেছে, তার প্রাইমারি রান টাইম ছিল 3 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, ফার্স্ট শো দেখতে গেছি, হাউসফুল। একটা সময়ের পরে ব্যালকনির লোকজন চিৎকার করতে শুরু করেছে যে গরম হচ্ছে, পারছি না আমরা, নয় নাটক শেষ করুন, নয় কিছু একটা করুন। যদি এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়, আমি কোনো ভবিষ্যৎ দেখতে মানে এটাকে আমরাই দর্শককে শিখিয়ে দিয়েছি যে আপনাদেরকে এসিতে বসে থিয়েটারটা দেখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে দর্শক কারা? বাংলা থিয়েটারের প্রাথমিক দর্শক কলকাতা কেন্দ্রিক বাংলা থিয়েটারের অবশ্যই প্রাথমিক দর্শক হচ্ছে খুবই আরবান এলিট কিছু লোকজন, যাদের 1000 টাকা দিয়ে টিকিট কেনার পয়সাটা আছে, ক্ষমতাটা আছে। তারা একদিন সন্ধ্যেবেলা কী নাটক হচ্ছে, কেন হচ্ছে তাদের জানার দরকার নেই, তারা দেখতে আসছে। আর না হলে একদম 100 টাকা দিয়ে টিকিট কাটা লোকজন, যারা ব্যালকনির লাস্ট রোতে বসবে, তারা। মাঝের কোনো লোকজন কিন্তু থিয়েটার দেখে না, কলকাতা কেন্দ্রিক থিয়েটারটা। আর বাইরের কথা তো ছেড়েই দিচ্ছি, বাইরে বরং অনেক সিরিয়াস দর্শক আছে, সেখানে বাংলা থিয়েটার গিয়ে রিচ করতে পারছে না। আর সেখানে যে লোকাল থিয়েটারগুলো তৈরি হচ্ছে সেগুলোর সেই পরিকাঠামো নেই, বা সেগুলো সেই মানটা অ্যাচিভ করতে পারছে। এবার এটা খুব ঘোরতর জায়গায় দাঁড়িয়ে আছে থিয়েটার। আমি কোনো আশা দেখি না,
খুব সত্যি কথা বলতে খুব মানে নিরাশাবাদীর মতো শোনালেও আমি খুব একটা আশা দেখতে পাই না থিয়েটারে। পশ্চিমবঙ্গের এখন মানে 3টে ব্যবসা চলছে বা 3টে কর্মসংস্থান, যেটা হচ্ছে ফুড ব্লগিং, আরেকটা আমাদের চপ, আরেকটা হচ্ছে এই থিয়েটারের ওয়ার্কশপ। ও বাবা, তো এই ওয়ার্কশপটা থেকে মানে যারা নতুন আসছে বা যারা পুরনো আছে তারা কি সুবিধাটা পাচ্ছে? দল তো সুবিধা পাচ্ছে, দল একটা দল যেখানে সুবিধা পাচ্ছে এবং যারা কাজ করাচ্ছে তারা সুবিধা পাচ্ছে। মানে নতুনরা যারা আসছে তাদের কি সুবিধাটা হচ্ছে? শুধু টাকাই চলে যাচ্ছে। মানে একটা আমি দেখেছি যে 15,000, 20,000, 30,000 যারা হয়তো সাধারণ মধ্যবিত্ত থেকে আসছে থিয়েটারটাকে করবে বলে, তারাও হয়তো জানে না যে কেন করবে। যেটা তুমি বললে যে ভালোবাসা থেকে হোক বা কোনো একটা যে কোনো দায় থেকে হোক তারা ভেবে এসেছে, বা তারাও কিছু একটা ভেবে এসেছে যে আমি একটা অভিনেতা হব বা নিজেকে একটা ডিরেকশনাল পার্টে নিয়ে যাব বা কোনো আর্টের কিছু একটা তৈরি করব, তারা এই খরচটাকে চালাতে পারবে। মানে এখানে আমি আগে একটা অন্য কথা বলে নিই, সেটা হচ্ছে এই যারা থিয়েটার করতে আসছে এর মধ্যে একটা মজা আছে, আমি মিস করে গেছি আগেরবার বলতে গিয়ে। যারা থিয়েটার করতে আসছে তারা 3 ক্যাটাগরিতে ভাগ করা যায় তাদেরকে। যে 10 জন থিয়েটার করতে আসে, 7 থেকে 8 জন আসে অভিনেতা হতে। আমি অভিনেত্রী শব্দটা ব্যবহার করছি না, অভিনেতাই ব্যবহার, অভিনেতা হতে। হার্ডলি 1 জন আসে সংগঠন করতে, তাও অনেক ক্ষেত্রে আসে না। 1 জন আসে টেকনিশিয়ান হতে, 1 জন আসে ডিরেক্টর হতে। এবার যারা এই ব্যাপারটা তৈরি করে দিচ্ছে যে তুমি থিয়েটারে এসে অভিনয় করো, কেন করো না, তাহলে পরবর্তীতে একটা সিরিয়াল বা একটা সিনেমায় তুমি চান্স পাবে। এবং উল্টো দিক থেকে ওই বাজারটা তৈরি করে দেওয়া হচ্ছে। একটি টকে একবার বলার সুযোগ হয়েছিল এটা, যে বাঘা যতীন বলে একটি সিনেমা মোটামুটি সবাই জানে, যিনি ডিরেক্ট করেছিলেন তিনি ঘটনাচক্রে আমাদের মধ্যে নেই এখন, যাকে সেটা অন্য প্রসঙ্গ। সেই সিনেমাটার যখন কাস্টিং কল হয় তখন একটি কথা লেখা ছিল যে থিয়েটারের অভিজ্ঞতা থাকলে তিনি অগ্রাধিকার পাবেন। অতএব মার্কেটটা কিন্তু তৈরি করে দেওয়া হচ্ছে। তুমি কিছুদিন থিয়েটার করো, তুমি কি শিখলে যায় আসে না, তুমি কয়েকটা ওয়ার্কশপের এখানে ওয়ার্কশপ চলে যাচ্ছে, তুমি কয়েকটা ওয়ার্কশপের সার্টিফিকেট নিয়ে এসো, কিছু ছবি নিয়ে এসো, কিছু প্রোডাকশনে কাজ করছে নিয়ে এসো, তুমি একটু তাড়াতাড়ি কাজ করো। ওয়ার্কশপের গুরুত্ব এইখানেই, আর কোনো গুরুত্ব নেই ওয়ার্কশপের। আর লোকজন, বেশ কিছু লোকজন দল বেঁধে থিয়েটার করতে আসছে এই কারণে, তারা দল বেঁধে আসছে, দল বেঁধে বেরিয়ে যাচ্ছে। এইখানে এই ছাড়া কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয়। হ্যাঁ, কারণ এমন আমি দেখেছি যে একটা দল এরকমও করে যে তাদের কোনোভাবে দল সেইভাবে বসে না। মানে তারা নিজেকে ক্লেম করে যে আমরা গ্রুপ থিয়েটার, কিন্তু তাদের দল বসে না। তাদের দলে নির্দিষ্ট কোনো মানে কেউ নেই, তাদের মানে একটা একাডেমিক হোক কোনো বিষয় সামলানোর জন্য কেউ নেই। তারা একটা পরিবার কেন্দ্রিক হয়, বাবা মা ছেলে, ঠিক আছে, তারা এবং তাদের প্রোডাকশন গুলোয় রান থ্রু রিহার্সালও হচ্ছে না, আলাদা আলাদা পার্টে বিভিন্ন অ্যাক্টর বিভিন্ন দিন আসছে, প্রক্সি দিয়ে রিহার্সাল হচ্ছে, তারা দিয়ে বেরিয়ে যাচ্ছে। লাস্ট নাইটে গিয়ে সেটা একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। তার জন্য ম্যাক্সিমাম থিয়েটারে যে জেলিংটা দরকার হয়, যে স্কেল মেনটেন করাটা দরকার হয়, অ্যাক্টিং স্কেলের, শুধুমাত্র ভয়েসের কথা বলছি না, সার্বিক স্কেলের যে ব্যাপারটা থাকে সেটা ম্যাচ করছে। এই প্রবলেমটা, এই প্র্যাকটিসটা খুব ভয়ঙ্কর। 6 দিনে নাটক না বানাও, 5 দিনে নাটক না বানাও, খুব চাপের একটা জিনিস, খুবই চাপের। আর সেটা আমরা যখন থিয়েটার করতে শুরু করেছিলাম তখন মার্চ মাস থেকে রিহার্সাল শুরু হচ্ছে, প্রোডাকশন নামছে ডিসেম্বরে। প্রত্যেক মাসে 2 থেকে 3টে করে রিহার্সাল হচ্ছে। হ্যাঁ, মানে একটা প্রোডাকশন তৈরি করার জন্য তার পেছনের যে মননটা তৈরি করা, তার পেছনের কাজটাই তো বেশি। মানে সামনের কাজের চেয়ে আমি একটা স্টেজে উঠে আমি একটা কিছু দেখালাম, সেটা দেখানোর চেয়ে আমার তো পেছনের কাজটাই বেশি। সেটা যদি না থাকে, মানে একটা যে এলো কেউ একজন 2 দিনের মাত্র ওয়ার্কশপ করলো, সেখান থেকে নিজেকে ভেবে নিল যে আমি শিখে গেছি, এবং ওয়ার্কশপে শেখাচ্ছেও কি, মানে আমার তো ওয়ার্কশপে শেখাচ্ছেও তা কি। আমি ঘটনাচক্রে গত বছর একটি ওয়ার্কশপ করেছিলাম ইউনিভার্সিটিতে। আমি যে আলাদা করে খুব মানে নিজের দলের ওয়ার্কশপ, কিন্তু সেটা একটা আলাদা ব্যাপার। মানে আমি একটা প্রোডাকশন তৈরি করছি, প্রোডাকশনের জন্য ওয়ার্কশপটা আলাদা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি একটা কোনো একটা বাইরে দলে যাচ্ছি, যাদের কোনো দল মাস্টার ক্লাস হিসেবে এখন একটা জিনিস, হ্যাঁ মাস্টার ক্লাস, একদিনের একটা ক্লাস, সকালবেলা শুরু হলো, প্রথমে একটি সার্বিক ধারণা দেওয়া হলো থিয়েটার সম্পর্কে, তারপরে
ফিজিক্যাল অ্যাক্টিং, ভোকাল অ্যাক্টিং নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা হলো, সার্টিফিকেট দিল, ছেড়ে দিল। এটা তো একটা প্রসিডিওর হতে পারে না, কোনোদিন হয় না। কিন্তু ঠিক লাগছে? খেলাবে লোকজন।